স্বাগত সন্ধ্যাবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শম্পা বিশ্বাস। তারা হয়তো মনে করেছে যে ঠিক আছে, এটা করলে যখন সামাল দেওয়া যায় তখন হয়তো তারা করেই গেছে। ভারতের দিক থেকে সদিচ্ছার অভাব ছিল, বাংলাদেশের দিক থেকেও শক্ত কোনো একটা অবস্থান নেওয়া হয়নি। কিন্তু কেন নেওয়া হয়নি এটাকে যদি আপনি বলেন যে এক ধরনের তুষ্ট করার একটা প্রবণতা হয়তো বা ছিল আমাদের দিক থেকে। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। কোনোভাবেই থামছে না বিএসএফ এর সীমান্ত হত্যা। গেল 14 বছরে 579 জনের প্রাণহানি, যা বর্ডার গাইডলাইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং যারা বিশ্লেষক আছেন তারা কিন্তু বলছেন এর পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মূল যে কারণ সেটি হচ্ছে শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতি। এ নিয়ে শান্তবাজারে থাকছে বিস্তারিত। 72 সালে বাংলাদেশ রাষ্ট্র বানাতে দাও না তোমরা, আমাদের সংবিধান আমরা বানাইতে পারি নাই, তোমরা চাপা দিয়েছে বাঙালি জাতি বা ধর্ম নিরপেক্ষতা, তোমরা বলছো তারা লিখেছে। যখন এমন একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারবো জনগণের প্রতিনিধিরা যেখানে সত্যিকার অর্থে সে যেতে পারবে। যে ব্যবস্থা এতকাল চলেছে বিশ্বাস করেন সেই ব্যবস্থা দিয়ে চলবে না, সেই সংবিধান দিয়ে চলবে না, সেই বিচার ব্যবস্থা দিয়ে চলবে না। চললে আবারও একই অবস্থা হতে কিন্তু বাধ্য। মৌলিক যে পরিবর্তন আনা হবে সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। উজ্জ্বল 72-এর সংবিধানকে অবৈধ উল্লেখ করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার। তিনি বলেছেন যে আর কেউ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য রাজনৈতিক সংস্কার প্রয়োজন। দেখে বিএনপির মহাসচিবের মতে অন্তর্বর্তী সরকারের কাজ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, বাকি সংস্কার বা সংবিধান সংশোধন করবে নির্বাচিত নতুন সরকার। শান্তবাজারে এ নিয়েও থাকছে সবশেষ। তবে শুরুতেই জানাবো সীমান্ত হত্যা প্রসঙ্গ। শুরুতেই আমরা যেমনটা জানাচ্ছিলাম, কোনোভাবেই সীমান্ত হত্যা থামানো যাচ্ছে না। প্রাণহানি তো বাড়ছে, আর যদি হিসাব গেল 14 বছরে 5 শতাধিকেরও বেশি প্রাণহানি হয়েছে। এর গণহত্যা এর বিচার বহির্ভূত হত্যার কোনো বিচার হয়নি। এর পাশাপাশি উল্টো নির্দোষ প্রমাণ হয়েছে অনেকেই। উজ্জ্বল, এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে শেখ হাসিনা সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি সেটি এই সীমান্তে হত্যা বাড়ার মূল কারণ। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী নাইম আবির। আমরা দেখে আসবো সেটি। সালের 7 জানুয়ারি কুয়াশা ঢাকা ভোরে বাবার সঙ্গে দেশে ফিরছিল 15 বছরের কিশোরী ফেলানী। সীমান্তে কাঁটাতারের বেড়া মই বেয়ে পার হবার সময় জড়িয়ে যায় পোশাক। ভয়ে চিৎকার দেয় ফেলানী। ভারতের সীমান্তরক্ষী বাহিনী সেই চিৎকারের জবাব দেয় গুলি চালিয়ে। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেলানী। নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করা ফেলানীর দেশে ফিরে বসার কথা ছিল বিয়ের পিঁড়িতে, অথচ তার প্রাণহীন দেহটি 5 ঘন্টা ধরে উল্টোভাবে ঝুলে থাকল কাঁটাতারে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও ন্যায় বিচারের দাবি থাকলেও প্রধান আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষ ও তার উচ্চপদস্থ কর্মকর্তারা বিএসএফের নিজস্ব আদালতে নির্দোষ প্রমাণিত হন। বকেয়াই রয়ে যায় ফেলানীর রক্তের ঋণ। পরিসংখ্যান বলছে, শেখ হাসিনা সরকারের শাসনামলে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই 14 বছরে বিএসএফ এর গুলিতে মারা গেছেন 579 জন বাংলাদেশি। 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার প্রথম বছরেই সীমান্তে সর্বোচ্চ 98 জন বাংলাদেশি নিহত হন। এরপর ধারাবাহিকভাবেই সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারাতে থাকেন বাংলাদেশিরা। 2009 থেকে 2013 পর্যন্ত প্রথম 5 বছরে 270, মধ্যবর্তী 5 বছরে 146 ও শেষ 5 বছরে 162 জন ধরাশায়ী হন বিএসএফ এর গুলিতে। এত মৃত্যুর পরও বিএসএফ এর কোনো সদস্যের বিচারের তথ্য পাওয়া যায় না। অথচ এই সময় সীমান্ত হত্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা যায়নি শেখ হাসিনা সরকারকে, জানানো হয়নি প্রতিবাদও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত হত্যা ধারাবাহিকভাবে ঘটেছে। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তারা হয়তো প্রতিবাদ করেননি, তাদের মনে হয়েছে যে এই প্রতিবাদ করে মন খারাপ
অন্য পক্ষের মন খারাপ তারা হয়তো করতে চান। স্পষ্টভাবে আমরা সেভাবে কথা বলিও নি। তারা হয়তো মনে করেছে যে ঠিক আছে, এটা করলে যখন সামাল দেওয়া যায় তখন হয়তো তারা করেই গেছে, কিন্তু এটা তো মানে এটা অনভিপ্রেত। মানুষ কেন্দ্রিক যে বাস্তবতা, এইটা আসলে যে আর্টিফিশিয়াল বর্ডার যখন আঁকা হয়েছে, তারপর যে নীতি যে পলিসি যেটা পার্সু করা হয়েছে সেখানে সেটা রিফ্লেক্টেড হয়েছে বলে আমার মনে হয় না। ফলে আমরা দেখেছি যে ক্রমাগতভাবে, এবং এখানে সদিচ্ছার অভাব ছিল নিঃসন্দেহে, ভারতের দিক থেকে সদিচ্ছার অভাব ছিল, বাংলাদেশের দিক থেকেও শক্ত কোনো একটা অবস্থান নেওয়া হয়নি। কিন্তু কেন নেওয়া হয়নি এটাকে যদি আপনি বলেন যে নতজানু পররাষ্ট্রনীতি, যদি শব্দটা বেশি রাজনৈতিক শোনায়, তাহলে অন্তত এটা বললে হয়তো ভুল হবে না যে এক ধরনের তুষ্ট করার একটা প্রবণতা হয়তো বা ছিল আমাদের দিক থেকে। বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যার সমাধানে ১৯৭৫ সালে তৈরি করা হয়েছিল বর্ডার গাইডলাইন। দুদেশের মধ্যে সম্পাদিত এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলে সুস্পষ্ট উল্লেখ আছে, বেআইনিভাবে কেউ সীমান্ত অতিক্রম করলে সীমান্তরক্ষীরা গ্রেফতার করে তাদের দেশের পুলিশের কাছে সুপর্দ করবে। সাবেক এই রাষ্ট্রদূত বলছেন, বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলি করে মানুষ হত্যা বর্ডার গাইডলাইনের সুস্পষ্ট লঙ্ঘন। কোনোভাবে এসব হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকবার সুযোগ নেই। যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মানে তার অর্থ হচ্ছে আইন বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে। যে কোনো যুক্তি দিয়ে আপনি এটা ব্যাখ্যা করেন না কেন, এটা আইন বহির্ভূত। কারণ আপনি তো যেই লোকটা যদি ধরেও নেই সে অপরাধী, আপনি তো অপরাধীকে তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। তো আপনি সুযোগ না দিয়ে যখন এই ধরনের হত্যাকাণ্ডে নিয়োজিত হয় তারা, সেখান থেকে নিশ্চিতভাবে এটা একটা বলতে পারেন যে আইন বহির্ভূত হত্যাকাণ্ড। তবে সম্প্রতি মৌলভীবাজারে স্বর্ণা দাস আর ঠাকুরগাঁওয়ের জয়ন্ত কুমার হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। দুদেশের সীমান্তে বিএসএফের নিয়মিত এমন গুলির ঘটনাকে ভারত বাংলাদেশের সুসম্পর্কের মধ্যে বড় বাধা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। যদিও ঢাকার প্রতিবাদে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে এ নিয়ে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান। তবে সীমান্ত হত্যা বন্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশ্লেষক। আমার মনে হয় এটা খুব ভালো শুরু যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পররাষ্ট্রনীতিতে একটা গুণগত পরিবর্তন এসেছে, এবং আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বেশ শক্তপোক্তভাবে একটা অবস্থান নিয়েছেন এবং উনি বেশ ভোকালি বলছেন যে আমাদের অবস্থানকে, এবং আমরা ভালো শক্ত প্রতিবাদ লিপি পাঠিয়েছি। আমার মনে হয় এটা একটা খুব ভালো শুরু, এবং আমাদের আর কি অপশন আছে, আমরা হয়তো এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি। কিন্তু আমাদের জন্য বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ ভারত সম্পর্কে আসলে ভালো সুসম্পর্কের জন্য এটা ভালো কিছু হবে না এটাকে এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি এটি আরও আগে নিতে পারলে খুব ভালো হতো। যদিও একাধিকবার সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিলেও সে বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি ভারত। নাঈম আবির, এখন, ঢাকা। ৭২-এর সংবিধান অবৈধ, তবে এই মুহূর্তে সংবিধান থেকে বেশি জরুরি রাজনৈতিক সংস্কার, নয়তো আবারও স্বৈরতন্ত্র মাথা চাড়া দিয়ে উঠবে বলে মনে করেন ছাত্র, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষকরা। রাজধানীর রাওয়া কনভেনশন হলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের আয়োজিত সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনায় বক্তারা বলেন, রাজনৈতিক দল ও তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিস্তারিত সেলিয়া সুলতানার প্রতিবেদনে। ২৪ জুলাই হয়ে উঠেছিল বিপ্লবের। নিপীড়িত ছাত্র জনতা দাঁড়িয়েছিল সরবে। বিদ্রোহে পতন হয় ১৫ বছরের দাপুটে শাসক আর সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের। ইতিহাস সাক্ষী, স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশের যত বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান তার নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, আর সেখানে সৈনিকরাও নিজেদের অংশ রেখেছে। হাজার হাজার আহত আর অসংখ্য নিহতের এই অভ্যুত্থান ভেস্তে যাবে যদি না রাজনৈতিক সংস্কার হয়। তাই সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনায় জবাবদিহিমূলক রাজনৈতিক বন্দোবস্তের দাবি। নয়তো শুধুমাত্র হাত বদলের চর্চার ক্ষমতার পালাবদল আবারও স্বৈরাচারের চরিত্রে ফিরে আসবে। ক্ষমতাকে যদি পাহারা না দেন, এই ক্ষমতা কিভাবে স্বৈরাচার হয়ে ওঠে? এই প্রফেসর ইউনূসের সরকারকে এই জন্য কি করতে হবে? চোখে চোখে রাখতে হবে, সমালোচনা করতে হবে, নজরদারি করতে হবে, না হলে এটা কিন্তু স্বৈরাচারী হতে বাধ্য। রাষ্ট্রকে একটা সুষ্ঠু ধারার দিকে নিতে চাই,
তাহলে সেটা তো রাতারাতি সম্ভব হয় না, অপেক্ষাকৃত দীর্ঘ সময় লাগবে। তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা এবং আমাদের জাতীয় লক্ষ্য, এই বিষয়গুলো আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার দেশবাসীকে জানাবেন এবং নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবেন। রাজনৈতিক দল উপেক্ষা করে কিছু করা যাবে না। রাজনৈতিক দল ও তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক সরকার গড়ে তোলার দাবি আসে আলোচনায়। সমস্ত মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা নতুন রাষ্ট্র কিভাবে পরিগঠিত হবে সেইটার উদ্যোগ নেওয়া দরকার ছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। গঠনের মধ্যে সমস্যা আছে। আমি উদাহরণ দিয়ে বলতে পারবো যে অনেকগুলো আমাদের সিদ্ধান্ত হয়েছে যেগুলো আমাদের 4 জন কমিশনার বিরোধিতা করার পরেও সেটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার সেটা ভিন্ন রূপ একটা বিষয় নিয়ে সরকারের সাথে করেছেন। কারণ রেড টেলিফোনটা তো ওনার কাছেই থাকে, রেড টেলিফোন তো আর অন্য কারো কাছে থাকে না। সংবিধান সংস্কার হবে না, পরিবর্তন হবে এমন প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক দলগুলোকে তাদের ভেতরে সংস্কার করতে হবে। নির্বাচন তখনই সম্ভব যখন মানুষ অংশগ্রহণ করবে। 1972 সালে আমরা কিন্তু নিজেদেরকে রাজনৈতিকভাবে গঠন করতে পারি নাই। আমাদের যে অধিকারটা আন্তর্জাতিকভাবে দেওয়া আছে, যে কোনো গণতন্ত্রের যে অধিকার দেওয়া আছে, একটি রাজনৈতিক জনগোষ্ঠীর অধিকার আছে, তারা কি করে নিজেদেরকে তারা গঠন করবে, তারা কি করে তাদের নিজেদের সংবিধান, ঠিক আছে, একটা সংবিধান প্রণয়ন করবে, উদ্ধৃতির মধ্যে একটা আইন ব্যবস্থা রাখবে, একটা শাসন ব্যবস্থা তারা তৈরি করবে, যার দ্বারা তারা সকলে সে আইনটা মানবে। এটা আমাদের করতে দেওয়া হয়নি। ফলে স্বভাবতই আমাদের সংবিধান 72 সাল থেকে ছিল একটা অবৈধ সংবিধান। ফলে আজকে যে আমরা সংস্কারের কথাটা বলছি, এই কথাটা কোনো যুক্তি নেই। নির্বাচন তখনই সম্ভব, জনগণ আসবে নির্বাচনে, যখন এমন একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারবো জনগণের প্রতিনিধিরা যেখানে সত্যিকার অর্থে সে যেতে পারবে এবং প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা স্তরে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। রাজনৈতিক ছাড়াও প্রশাসনিক সংস্কার ও অর্থনৈতিক কাঠামো অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন। সেখানে বিশ্বে যে অর্থনৈতিক চর্চা চলছে, বাংলাদেশকে অনেক লম্বা দৌড়ে থাকতে হবে বলে মনে করেন আলোচকরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকার সংসদের সংবিধান সংস্কার বা সংশোধন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, সংবিধান সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়, যার জন্য প্রয়োজন আগে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সরকারের থেকে কেউ কেউ অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে শুরু হয় নানা রদবদল। আলোচনা উঠে শুধু রদবদল নয়, প্রয়োজন রাষ্ট্রের স্থায়ী সংস্কার। আর এই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এখন আলোচনার তুঙ্গে সংবিধান সংস্কার কিংবা নতুন সংবিধান প্রণয়ন। অন্তর্বর্তী সরকারও সে আলাপে মতামত দেয়া নেয়ার মধ্যেই রয়েছে। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে সংবিধান সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়, যার জন্য প্রয়োজন আগে একটি গ্রহণযোগ্য নির্বাচন। আর সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ করবে অন্তর্বর্তী সরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব। মৌলিক যে পরিবর্তন আনবে, সেই পরিবর্তনগুলো গভর্নমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন দিতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি। সোমবার ডিআরইউতে জেএসডি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, সরকারের থেকে কেউ দল গঠনের চিন্তা করলে সেটি জনগণ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত লোকও অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছেন। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? এদিন বিএনপি মহাসচিব আন্দোলনে আহতদের দেখতে
পঙ্গু হাসপাতালে গিয়ে বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের ক্ষতিপূরণ করার জন্য। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। রংপুরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উত্তর সফর। টাউন হল মাঠে কানায় কানায় পূর্ণ সমাবেশের বক্তব্যের মঞ্চ থেকে দেয়া হয় রাষ্ট্র সংস্কার ও ঐক্যর বার্তা। এর আগে লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম সহ রংপুর বিভাগের 8 জেলায় জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সঙ্গে পর্যায়ক্রমে সাক্ষাৎ করেন মৈত্রী সফরের সমন্বয়করা। রংপুর থেকে মোকাররম হোসাইনের প্রতিবেদন। রংপুরের অলিগলি আর শিক্ষা প্রতিষ্ঠান চত্বর থেকে জড়ো হওয়া তারুণ্যের মিছিল যেন রূপ নিয়েছে 18 ঢলে। চোখে মুখে দেশ গড়ার প্রত্যয় আর বৈষম্যের শেকল ভাঙার গানে গলা মেলাতে টাউন হল জুড়ে শরতের বিকেলে বসেছে তারুণ্যের হাট। গেল এক সপ্তাহ জুড়ে রংপুর বিভাগের জেলায় জেলায় ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মৈত্রী সফরের শেষ দিন আজ। তাই বিভাগীয় শহর হিসেবে রংপুরের এ সমাবেশ ঘিরে ছিল বাড়তি আগ্রহ। সরকার পতনের পর কেমন বাংলাদেশ চাই সে আকাঙ্ক্ষার উচ্চারণ সবার কণ্ঠ জুড়ে। পূর্ব নির্ধারিত সূচিতে মতবিনিময় সভার প্রস্তুতি থাকলেও রংপুর টাউন হল চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতি রূপ নেয় সমাবেশে। এদিন রংপুর সফররত 12 সদস্যের সমন্বয়ক দলের সঙ্গে যোগ দেন সার্জিস আলম। বক্তারা বলেন, প্রশাসনের সকল স্তরে কর্তৃত্ববাদী শেখ হাসিনার অনুসারীরা বসে আছেন, তাদের বিরুদ্ধে লড়াই চালু রাখার আহ্বানও জানানো হয় বক্তব্যের মঞ্চ থেকে। এ সময় আগস্টের অভ্যুত্থান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয় মন্তব্য করে ছাত্র আন্দোলনের কর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি না করার আহ্বানও জানান বক্তারা। বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনাকে ওই জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাকে হাইকোর্টে চক্কর কাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাকে থানায় ঘুরিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনার উপরে চাঁদাবাজি করেছে অন্যায়ভাবে, আপনার উপরে সিন্ডিকেটের বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায়ভাবে। এই কারণেই 16 বছর পরে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে। এর আগে সকালে রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন আন্দোলনের সংগঠকরা। শোনেন স্বজন হারানো মানুষের দুঃখ দুর্দশার কথা। এ সময় জেলা জুড়ে 19 শহীদ পরিবারের আর্থিক সংকটে দুর্বিষহ জীবনযাপনের কথা উচ্চারিত হয় আগতদের কণ্ঠে। 16 জুলাই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মোড় ঘুরিয়ে দেয় আবু সাইদের নিহত হওয়ার ঘটনা। তাই এবার এ মাটিতে যুগ যুগ ধরে চলা উন্নয়ন বৈষম্য দূরীকরণের দাবি উঠে আসে আগতদের কণ্ঠে। মোকাররম হোসাইন, এখন, রংপুর। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010-এর অধীনে সব চুক্তি খতিয়ে দেখার কাজ শুরু করেছে জাতীয় পর্যালোচনা কমিটি। এজন্য 28 সেপ্টেম্বরের মধ্যে পিডিবির কাছে সব তথ্য চাওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক মইনুল ইসলাম চৌধুরী জানান, আইন মেনে আদানির বিদ্যুতের মূল্য নির্ধারণ করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। জনস্বার্থ ক্ষুণ্ণ হলে এ ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। শতভাগ বিদ্যুতায়নের ইশতেহার বাস্তবায়নে ক্ষমতায় আসার পরপরই 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বিশেষ বিধান প্রণয়ন করে আওয়ামী লীগ সরকার। এর অধীনে নির্মাণ করা হয়েছে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র। এই আইনের মেয়াদ 16 বছর ঘোষণা হলেও নির্মিত কোনো প্রকল্প নিয়ে সুযোগ না রাখায় বিদ্যুৎ খাতে তৈরি হয়েছে সীমাহীন লুটপাটের সুযোগ। আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পরেই বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ আইন 2010-এর অধীনে পাইপলাইনে থাকা সকল প্রকল্প স্থগিত ঘোষণা করে জ্বালানি বিভাগ। এতে বন্ধ হয়ে যায় আলোচনার পর্যায়ে থাকা জ্বালানি সংক্রান্ত অন্তত 70টি চুক্তি। তবে বিশেষ আইন পর্যালোচনায় জাতীয় কমিটি গঠন করে জ্বালানি বিভাগ। ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে বিশেষ আইনের অধীনে নির্মিত সব পাওয়ার প্ল্যান্টের বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় পর্যালোচনা কমিটি। আহ্বায়ক মইনুল ইসলাম চৌধুরী জানালেন, এজন্য সময় দেওয়া হয়েছে 28 সেপ্টেম্বর পর্যন্ত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর আওতায় ইতোমধ্যে সম্পাদিত চুক্তিসমূহে জনস্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা তা নিরীক্ষা করবে। নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। These are the terms of reference of this National Review Committee.
বিদ্যুতের মূল্য বাবদ $80 কোটি বকেয়া পাওনার দাবিতে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দেয় ভারতীয় আদানি গ্রুপ। সোমবার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর কার্যালয়ে পর্যালোচনা কমিটির প্রথম সভা শেষে কমিটির আহ্বায়ক জানান, আইন মেনে আদানি মূল্য নির্ধারণ করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। জনস্বার্থ ক্ষুণ্ণ হলে এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। কমিটি তো করছে সেই জন্যই, ওগুলো এক্সামিন করে রিভিউ করে রিকমেন্ডেশন দেওয়ার জন্য। রিকমেন্ডেশন দেওয়ার পর গভর্নমেন্ট তার কোর্স অফ অ্যাকশন কবে সে ডিসাইড করবে। আমার এটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কমিটি, কথা বলছেন। দিস কমিটি হ্যাজ বিন ফর্মড টু রিভিউ দ্য কন্ট্রাক্টস দ্যাট ওয়ার এক্সিকিউটেড বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাওয়ার প্রডিউসার্স। জাতীয় কমিটির আহ্বায়ক জানান, কোনো ধরনের ভয়ভীতি নয়, রাষ্ট্রের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবেন তারা। কমিটির পরবর্তী বৈঠক 28 সেপ্টেম্বর বসবে বলে জানান তিনি। মাঝার মাহবুব, এখন ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সান্ধ্যবাজার। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবীরা বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেন তারা, তবে জুলাই হত্যাকাণ্ডে তারা জড়িত নন বলেও দাবি আসামি পক্ষের আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি হোসেন। তবে ওই হাওয়ায় উঠতে যায় গানটার জন্য মনটা টানে। একসময় নাটক সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া বাকের ভাই খ্যাত সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে আদালতের কাঠগড়ায়। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দারকে হত্যার অভিযোগে করা মামলায় রোববার রাতে গ্রেপ্তার হন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তোলা হয় দুজনকে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা একই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানান। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা বলেন, দেশীয় সংস্কৃতি ধ্বংস করার ক্ষেত্রে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের। এছাড়া মাহবুব আলী বিমান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সময় নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেন তারা। যেহেতু তারা হত্যা মামলার আসামি, তাই তাদের কারাগারে রেখে তদন্ত করা প্রয়োজন। ইসলামিক মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে ধুলে মুছিয়ে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সংস্কৃতিকে, সে বিজাতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ করার আর প্রাণপণ চেষ্টা করেছে আসাদুজ্জামান নূর। চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে। তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল, এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নন, শুধু রাজনৈতিক কারণেই তাদের বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হয়েছে। আসাদুজ্জামান নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিজ্ঞ আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে এখন পর্যন্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ৩০ জনের বেশি মন্ত্রী আমলাকে গ্রেপ্তার করা হয়েছে। রাব্বি হোসেন, এখন ঢাকা। অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু সহ 4 জন। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তের দর্শা এলাকায় তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। দুপুরে ঢাকায় আনার জন্য ধোবাউড়া থানা থেকে বের করা হলে তাদের বিচারের দাবিতে স্লোগান দেয় উত্তেজিত ছাত্র জনতা। ময়মনসিংহ থেকে হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। ভারতে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, সিনিয়র রিপোর্টার জ্যামসন মাহবুব সহ 4 জন। সোমবার বেলা ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল 4 জনকে নিয়ে ঢাকার পথে রওনা হয়। এ সময় তাদের মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে কড়া নিরাপত্তা দেয়া হয়। থানা থেকে গাড়িতে ওঠানোর সময় উত্তেজিত ছাত্র জনতা তাদের বিচারের দাবিতে স্লোগান দেয়।
এবং তাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে। শ্যামল দত্ত এবং মুজাম্মেল বাবু এই স্বৈরাচার সরকারের যারা দূষর ছিল বা সহযোগী ছিল তারা এই গ্রেপ্তার হয়েছে। এরা বিগত 17 বছর এই স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার পিছনে ওদের বড় ধরনের অবদান রয়েছে। এটার পিছনে কি আমাদের দুবার আর কেউ কি জড়িত আছে কিনা, আমাদের তাদেরকে যে লিড দিতেছে সেই লোকগুলা কে? ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার ভোরে স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে পুলিশে দেয়। দুপুরে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল তাদের ঢাকায় নিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা নেওয়ার এটা নেবেন। ওনারা ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বললে পরবর্তীতে কিভাবে প্রসিকিউট করা যায় এটা ওনারা সিদ্ধান্ত দেবে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় একটি চক্রের সহায়তায় রোববার রাতে ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে করে ধোবাউড়া আসেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিইও মুজাম্মেল বাবু, সাথে ছিলেন ৭১-এর সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব। তাদের বহনকারী প্রাইভেট কারটি ধোবাউড়ার গোয়াতলা বাজারে আসলে ১০-১২ জনের একটি দল তাদের প্রাইভেট কার থেকে নামিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়। পরে তাদের মারধর করে সাথে থাকা টাকা, পাসপোর্ট ও ক্রেডিট কার্ড নিয়ে তাদের সীমান্তবর্তী দর্শা এলাকার একটি খোলা মাঠে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। আগামী সপ্তাহে ফের চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। সেই সঙ্গে শুক্রবারও মেট্রো চালু রাখার ঘোষণা আসছে। তবে এখনই খুলছে না মিরপুর 10 স্টেশন। মেট্রো রেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন। মেরামতের নামে যাতে আর অপ্রয়োজনীয় অর্থ খরচ না হয় সেদিকে লক্ষ্য রাখার সুপারিশ করেছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আর জানাচ্ছেন আজহার লিমন। এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন 1 বছরের আগে চালু করা যাবে না, মেরামতে খরচ পড়বে শত কোটি টাকা। কিন্তু 1 বছর নয়, চালু হচ্ছে মোটামুটি 1.5 মাসের মাথায়, খরচও অত না। বস্তুত কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। আর এই কারণে প্রায় মাসখানেক বন্ধ রাখা হয়েছিল পুরো মেট্রো রেল। 35 দিনের মাথায় পুনরায় মেট্রো চলাচল শুরু করলেও বন্ধই থাকে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। তখন থেকেই প্রশ্ন ছিল, কতদিন মেট্রো সুবিধা বঞ্চিত থাকবে এই দুই এলাকার মানুষ। ফাইনাল একটা পরীক্ষা হয়েছে, মোটামুটি বহুকে এখন কেমন চেক করে দিয়েছি, কার্ড পাঞ্চ করা, টিকিট কাটা, টপ আপ করা, চেক করে দিয়ে সব ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে চালু করতে পারবো। মেট্রোর নবনিযুক্ত এই ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মূলত হালকা মেরামত ও অন্যান্য স্টেশন থেকে রেশনিং করে যন্ত্রাংশ প্রতিস্থাপন করায় এই স্টেশনটি পুনরায় এত দ্রুত চালু করা সম্ভব হচ্ছে। এর জন্য কারিগরি সব পরীক্ষাই এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শুধু একটি তারিখের, যেটার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনও করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, উদ্বোধনের তারিখটি পেলে ওই দিনই শুক্রবার মেট্রো চালু করার ঘোষণা দেওয়ারও প্রস্তুতি নেওয়া হচ্ছে। অলমোস্ট রেডি। আমরা এখন শুক্রবার অপারেশন এবং কাজীপাড়া চালু করতে প্রস্তুত। তেমন সব শেষ মুহূর্তের ফাইনাল কাজ চলছে। আমাদের অথরিটির নলেজে দেওয়া হয়েছে, হয়তো আজকে আমরা একটা দিন দিবেন আশা করছি। কাজীপাড়া স্টেশন চালু হলেও সহসাই চালু করা যাচ্ছে না মিরপুর 10 স্টেশন, কারণ এখানে কিছু যন্ত্রাংশ এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে নতুন করে সংযোজন করতে হবে। এই যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, মেরামতের নামে যাতে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যে দুটো স্টেশনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ধারণা যে আমার লোকাল যে আমার কারিগরি সক্ষমতা আছে, লোকাল আমার অনেক ওয়ার্কশপ আছে, সেখান থেকে এই যন্ত্রপাতিগুলি আসলে সংস্কার করে এটা চালু করা সম্ভব। সো 1 বছরে যে কথা বলা হয়েছে এটা আসলে অতিরঞ্জিত এবং রাজনৈতিক সিদ্ধান্ত, এবং ব্যয়ের যে কথাটা বলা হয়েছে এটা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত। যে টিকিট মেশিন বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এটার বিকল্প কোনো ব্যবস্থা করেও কিন্তু এটা চালু করা যেতে পারে। এই বিশেষজ্ঞ আরও বলেন, মেট্রোকে যুগোপযোগী করতে এটিকে বিচ্ছিন্ন একটি করিডোর হিসেবে নয়, একটি নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করতে হবে। সবার আগে গুরুত্ব দিতে হবে নিরবচ্ছিন্ন যাত্রী সেবা নিশ্চিতের। আজহার লিমন, এখন, ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস। নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের শোভাযাত্রায় অংশ নেন লাখ লাখ মুসল্লি। হামদ নাদ দুরুদে মুখর হয় বিভিন্ন নগরী। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় হয় বিশেষ মোনাজাত। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নবী প্রেমে উদ্বুদ্ধ লাখো কোটি প্রাণ। ধর্মপ্রাণ মুসলিমদের পদযাত্রায় মুখর রাজপথ। বর্ণিল আয়োজনে ভক্ত অনুরাগীদের মিলন মেলা। কণ্ঠে কণ্ঠে হামদ নাদ ও দুরুদের উচ্চারণ। সোমবার সকালে জনসমুদ্রে পরিণত হয় বন্দরনগরী চট্টগ্রাম। হাজার হাজার মানুষের পদচারণায় মুখর কয়েক কিলোমিটার এলাকা। শুরু হয় জশ্নে জুলুসের র্যালি। মোড়ে মোড়ে বাহারি তোরণে যোগ হয় ভিন্ন মাত্রা। নবীজির আগমন হয়েছে আজকের এই দিনে। বিভিন্ন রাস্তায় মুখরিত অবস্থায় আছে। তারা সবাই নারে তাকবীর স্লোগান, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। জশ্নে জুলুস ঘিরে আশপাশের সড়কে জমে ওঠে অস্থায়ী মেলা। টুপি, আতর, পাঞ্জাবি, তসবি সহ নানা পণ্যের সমাহারে চলে বেচাকেনাও। বিনামূল্যে দেয়া হয় খাবার ও পানীয়। চট্টগ্রামের অনন্য ঐতিহ্য আর সংস্কৃতিতে ভিন্ন মাত্রা যোগ করে এই আয়োজন। শিগগিরই এটি বিশ্বের সবচেয়ে বড় জুলুস হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পাবে বলে আশা আয়োজকদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির দূত বলা হয়। তিনি আসার পর অশান্ত আরব বিশ্ব শান্তির রাজ্য পরিণত হয়েছিল এবং এটাকে অনুসরণ করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার এটাকে মডেল ধরা হয়। সিলেটেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালন করা হয় ঈদে মিলাদুন্নবী। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে শুরু হয় র্যালি। ব্যানার, ফেস্টুন সহ র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন নবী প্রেমিক হাজারো মানুষ। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণে সবাইকে আহ্বান জানানো হয়। খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, নরসিংদী সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। সাবিত সারওয়ার, এখন। রাজধানীতেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসে মহানবী প্রেমীদের মুখে মুখে ছিল ঐক্য ও ভ্রাতৃত্বের স্লোগান। এদিন মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে চলার তাগিদ দেন আলেমরা। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের। মারামারি, হানাহানি ছিল নিত্যদিনের ঘটনা। অন্যায় অপরাধে নিমজ্জিত ছিল আরববাসী। এ অবস্থায় মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সালটা ছিল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল। তার প্রচারিত সত্যের বাণীতে হেদায়েত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কোটি কোটি মানুষ। পৃথিবীতে তার কাজ সমাপ্ত করে 63 বছর পর আবার একই দিনে ওফাত লাভ করেন তিনি। এরপর থেকে ধর্মীয় ভাব গাম্ভীর্যে দিনটি স্মরণ করে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জশ্নে জুলুস সহ রাজধানী ঢাকায় এদিন ছিল নানা আয়োজন। সকালে শহরের বিভিন্ন সড়কে র্যালি বের করে। এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা। এ সময় ইসলামিক গান, হামনাত ও স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করার প্রত্যয় জানালেন অংশগ্রহণকারীরা। সব থেকে বড় রহমত, সব থেকে বড় করুণা উম্মতের প্রতি, ইমানদারের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য নবীকে পেয়ে আমরা আনন্দ, খুশি এবং উৎসব করছি। আমরা রাসূলের শেখানো পথ এবং পথ অনুযায়ী আমরা জীবনযাপন করার চেষ্টা করি। আমরা আমাদের ইসলামকে আরো আগায় নিব, এটি আমাদের কাম্য এবং এটি আমাদের প্রত্যাশা। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে আলেমদের চাওয়া মহানবীর দেখানো পথে যেন দেশ পরিচালিত হয়। নবীর মিলাদের সাথে সাথে নবীর সিরাতে অনুসরণ করে কারো বক্তব্য, কারো ভাষা যদি আপনার মতের বিরুদ্ধ হয়, আলোচনার মাধ্যমে নবীর সিরাতের মাধ্যমে আমরা তাদেরকে হেদায়েতের বাণী নিয়ে যেতে পারি। এই দেশটা হচ্ছে বিভিন্ন ধর্মগোষ্ঠীর দেশ। আমরা যেন সকলে মিলে এই দেশটাকে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা যেন এগিয়ে যেতে পারি, এই বার্তাই আমি তাদেরকে দিচ্ছি।
ইসলাম ধর্মের প্রকৃত চর্চার মাধ্যমেই আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদে মিলাদুন্নবীতে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আরিফ হোসেন, এখন, ঢাকা। এর সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।